কিন্তু হাসিনাকে ফ্যাসিস্ট এই জন্যই বলি, এরশাদের জনবৃদ্ধি ছিল না, মানে জনগণ ছিল না, যে জনগণ হচ্ছে পাড়া মহল্লায় বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে স্থানীয় গুন্ডা থেকে শুরু করে সবচেয়ে সুশীল, সবচেয়ে সাংস্কৃতিক শিক্ষিত লোকটাও ওই দলকে সাপোর্ট করে। এটাকে বলা হয় ফ্যাসিজম, যে যেটার আদর্শিক কারণে একজন গুন্ডা থেকে শুরু করে একজন সুশীল পর্যন্ত পুরো ব্যবস্থাকে সাপোর্ট দেয়। এটা শেখ মুজিবুর রহমানের আমলে হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে, অন্য কোনো আমলে এটা হওয়ার সুযোগ তৈরি হয়নি, কারণ ওই দলগুলো হয়তো ওই সক্ষমতা থাকতো না, আদর্শিক সক্ষমতা ছিল না, অথবা তারা এই প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রের সব কলা কৌশল, সব গুলো যন্ত্রকে একসাথে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর মতো সক্ষম ছিল না, অথবা তারা ওইটা করে উঠতে পারে। ফলে এই তুলনা করাটা আমার মনে হয় যে সমীচীন। এই যে মাত্রাটা, এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থ বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে। এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাতক আছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত। আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটি কথা বলেছিলাম, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী, তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনীতিক যে খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে 3রা আগস্টের আগেই, 5 আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছেন। এর আগেই যে তাপস থেকে শুরু করে আর অন্যরা এর আগেই পালিয়ে গেছে। বলে আপনি বুঝতে পারেন যে একটা পরিবার এবং একটা দলকে ধ্বংস করলো, সেটা ধ্বংস করলো প্রথম 75 সালে 5 সাল করে, আরেকবার ধ্বংস করলো। আমি মনে করি যে এটা বাংলাদেশের এই অর্থেও এই দুইটা শাসনামল ইউনিক করবে। ফলে আমি যেটা বলতেছিলাম যে এই স্মৃতিতে আমাদেরকে জাগ্রত রাখাটা গুরুত্বপূর্ণ, আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ, নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ, গুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষ। আপনি আলেমদের কথা আছে, 5 মে আলেম ওলামারা এসেছিলেন, সাধারণ মানুষের ছাত্ররা এসেছিলেন, তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে 91 জনের তালিকা তারা প্রকাশ করেছে, বা 93 জন সংখ্যাটা হবে, তারা এতগুলো লোককে এক রাতে হত্যা করেছে। আপনি যদি জুলাই আগস্টে দেখেন, আপনি দেখবেন যে 19 তারিখ থেকে 16 তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন, কিন্তু যদি তীব্রতা হিসাব করেন 18 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল, ওই দিন থেকে শুরু করে 3রা আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত 4 আগস্ট তো আক্রমণ করেছে। এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এবং হচ্ছে যে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী, এদের যে ট্রিগার হ্যাপি আচরণ, আপনি মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় যদি আপনি গড় হিসাব করেন। অথচ আমাদের বাংলাদেশে 5 মে রাত্রে বলেন, এই 19 মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন, ওই দিনও আমি যদি ভুল না বলি, আমি সংখ্যাটা হয়তো কম বেশ হবে, 13 থেকে 17 জন লোক মারা গেছে। আপনি 5 আগস্টে 19 আগস্ট থেকে 19 জুলাই থেকে 5 আগস্ট গড় হিসাব করেন, প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি
100 জনের 70 থেকে 100 জন লোককে মেরে ফেলছে। এই যে তীব্রতা, এটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয়। এই তীব্রতা কখন আসে? যখন একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা ব্যক্তি, একটা পরিবার, একটা গোষ্ঠী একটা সম্মতি উৎপাদন করতে পারে সোসাইটিতে, সমাজে, যে আমি এত ব্রুটালিটি করব কিন্তু আমার বিরোধিতা করার কেউ থাকবে। এবং সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম। এবং এই অর্থে গণমাধ্যমকে আমি কালকেও বলছি যে রাজনীতিকরণ, পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শুরু। সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত, গুরুত্ব দিয়ে বোঝা উচিত। এই যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর, এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা, এটার উৎস। ফলে এই যে মানুষকে এই একটা জুডিশিয়াল কিলিং বলেন, অপহরণ, গুম বলেন, আপনার অনেক নারীদের দর্শন বলেন, আপনি এই পুরো ঘটনাটা ঘটার জন্য, সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল। এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিং এ, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব। এবং ওইটার সবগুলো কিভাবে, কখন, কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি, যেটা আমাদের সংস্থা কমিশন প্রস্তাব করছে, একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি প্রফেশনালিজম যদি তৈরি করতে চান, আপনাকে ব্যাড অ্যাপল গুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপল গুলো রাখতে হবে। এবং গুড অ্যাপল, যেটা উনি বললেন সংস্থা কমিশনের প্রধান, যে এদের জন্য যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে। তাদের জন্য আমরা এই যে পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে ডিএপির যে আছে, সুবিধা আছে, সেগুলো বাড়ানোর চেষ্টা করবো। আমরা সারা হার বাড়াবো, বিজ্ঞাপনের হার বাড়াবো। আমরা যেভাবে এই সুবিধা তৈরি করবো যে এখানে পজিটিভ মিডিয়া হবে, প্রফেশনাল মিডিয়া হবে। এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে, সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে। এখানে সাংবাদিকরা এসেছেন, আবুল হাসান, উনি বলেন সংগ্রামের সম্পাদক, উনি যে কথাটা বলছেন, এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুন, সরকার আরো দায়িত্বশীলতা রাখবে। কিন্তু প্রশ্ন করা এক জিনিস, দায়িত্বশীল জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা এক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। আমি খুবই অবাক হই, এই সুযোগে বলতে চাই, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখেন, তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার, তারা বলে ক্ষমতার পট পরিবর্তন। এটা ইংলিশ জানেন? এটা ইংলিশ হচ্ছে রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এখানে রেজিম চেঞ্জ হয়েছে, এটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোন সংবাদপত্র এটা করতে পারে না যদি তার ভিতরে একটু নৈতিক সাহস। আমরা এই সংবাদপত্র কিন্তু দেখেন আমরা বন্ধ করিনি, না ওই সম্পাদককে আমি কল দিছি, না যারা লিখতেছে তাদেরকে আমরা কোনো কিছু বলছি, অ্যাপ্রিহেন্ড করছি, আমরা করবো না। লেখেন, জনগণ আপনাদেরকে দেখে, যারা শহীদ ফ্যামিলি তারা আপনাদেরকে দেখে। আপনাদের সাহস হয় কিভাবে? আপনারা আপনাদের চোখের সামনে ঘটেছে, এটা কয়েক বছর আগের ঘটনা না, কয়েক মাস আগের ঘটনা। আপনারা এই মানুষগুলো, এই শহীদ ফ্যামিলি গুলো এখনো বিচার পায়নি, সেই বাস্তবতা আমরা দেখি। ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে, এটা আমরা জানি। আমরা চাইলেই বিচার করতে পারি না। আর যদি বিচারের নামে আমি যদি এরে গ্রেফতার করে একে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিই, আমার সাথে তার আওয়ামী লীগের কোনো ডিফারেন্স থাকে, আমরা ওইটা প্রক্রিয়া যাবো। কিন্তু এই যে সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যম এই কাজটা করতে পারে না। অভ্যুত্থানের বিরুদ্ধে 7-8 মাস পার হলো মাত্র, এখনই আপনি লেখা শুরু করছেন। এটা একটা আন্দোলন, নিছক একটা আন্দোলন, এবং এইভাবে লেখা 34 দিনের আন্দোলন। 34 দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলবো না,
ওরা সদর্পে লিখে বেড়াচ্ছে, এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা আমি মনে করি। আপনারা বেশিরভাগের পক্ষে সম্মতি উৎপাদন করেন। আপনারা জনগণ যখন প্রতিবাদ করে, অবশ্যই এখানে মব ভায়োলেন্স হয়েছে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কোন সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোন আঘাত করতে দেওয়া হয়নি এবং সামনেও করতে দেওয়া হয়নি কোন সাংবাদিক। যেটা আমরা করেছি, আমরা এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, উনি বলেছেন এটা আমার সময়ে হয়েছে না, এটা নাহিদের সময়ে, নাহিদ ইসলাম যখন ছিলেন তখন উনি এটা করে দিয়ে গিয়েছেন যে কোন সাংবাদিক যদি হয়রানির শিকার হয় আমরা যাতে আমাদের কাছে জানানো হয় তদন্ত। আমরা কিন্তু এই লিস্টটা প্রণয়ন করেছি। 266টা মামলার কথা বলা হলো, কিন্তু আপনারা শুনতে পেলেন একজন সম্পাদকের বিরুদ্ধে 150টা মামলা হয়েছে। আমি শুধু জানতে চাই গত 15 বছরে এই যে মামলা হলো, কয়েক হাজার মামলা হলো সাংবাদিকদের বিরুদ্ধে, কয়জন সম্পাদক লেখছে, আমাদের কাছে প্রমাণ আছে। এখন তো ডিজিটাল যুগ, সবগুলো ফাইল তো আছে, সবগুলো পত্রিকা তো অ্যাভেলেবল আছে। কয়জন সম্পাদক সম্পাদকীয় লিখেছেন, কয়টা রিপোর্ট বের হয়েছে যারা নিপীড়িত হয়েছেন এই সাংবাদিকদের নিয়ে, আমরা দেখি। এটা দেখা দরকার, জনগণকে এটা জানা দরকার। জনগণের অধিকার আছে জানা যে কারা ওই সময় চুপ করেছিল, কারা ওই সময় সরব ছিল। যে কথা বলতেছিলাম, আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোন রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। তথ্য মন্ত্রণালয়ের অধিকার নেই এটা মামলাগুলোর পর্যালোচনা করে। আমরা যখন আমাদের কাছে চাওয়া হয়েছে, আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে, আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা এদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। অথবা আপনি দেখেন মামলা করবে, আমি কালকে বলেছি বাংলাদেশের সরকারের যে অবস্থা, এখানে হচ্ছে বরকেন্দ্র একটা না, বরকেন্দ্র অনেকগুলো রাজনৈতিক দলগুলো, এখানে অনেক রাজনৈতিক দল অনেক পাওয়ারফুল। এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে, আমরা বলতেছি এই মামলা এভাবে যেন ভাবে মামলা যাতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু মামলা যেগুলো হয়েছে সেগুলো যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাবো এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে পাঠাবো। আরেকটি কথা আমি বলে দিতে চাই, এই যে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, আমরা এটা বিরোধিতা করি। আমরা সরকার থেকে চাই না কোন সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। এটা জনগণকে চাইছে না চাইছে, এটা আমাদের বাধ্যবাধকতা। আমরা চাই সাংবাদিকদের যদি চাকরিচ্যুত করেন, এটা প্রক্রিয়া আছে, সাংবাদিক সুরক্ষা আইনের কথা বলা আছে। আমরা চাই যে সাংবাদিকদের যদি চাকরিচ্যুত করা হয় একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে করা হবে, নোটিশ দিয়ে করা হবে। একজন মানুষের জীবিকার উপরে এইভাবে আরবিট্রারিলি কেউ আঘাত আনতে পারবে না, এটা আমরা চাই, আমরা এটা বিরোধী। কিন্তু দেখেন দীপ্ত টিভি তারা কোন নোটিশ পাঠায়নি কাউকে, এমন ভাবে টিভি টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। সরকার বন্ধ করার জন্য কল দেয়নি, কোনো গোয়েন্দা সংস্থা এই কাজটা করেনি, আপনারা করেছেন। এবং পুরো দুনিয়ায় নিউজ হলো যে সরকার একটা টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই যে হটকারিতা, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। আমি আজকে আমার কথা শেষ করি এই জায়গা থেকে, যে এতজন মানুষ শহীদ হয়েছেন সাংবাদিকরা। গত এখানে যে আমাদের প্রকাশনা, আজকের প্রকাশনাতে আপনারা দেখলেন 102 জন সাংবাদিক খুন হয়েছেন। এবং যেটা সংস্কার কমিশনের প্রধান বললেন যে আমরা এই সাংবাদিকদের জন্য কিছু করতে পারি কিনা, আমি রেসপেক্টিভ যে মিনিস্ট্রি গুলো আছে অথবা প্রধান প্রতিষ্ঠার কার্যালয় আছে কথা বলে দেখবো। যদি সাংবাদিকদের কোনো ক্ষতিপূরণ সুযোগ থাকে সেটা আমরা দেখবো। আর যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এই পরিবারের তো আলাদাভাবে হয়তো তাদেরকে প্রধান অধিদপ্তর থেকে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া যে পত্রিকাগুলো বন্ধ হয়েছে, আমার মনে হয় সবগুলো পত্রিকা এখন চলমান আছে। শিশু নিউজ, ইনকাম, আমার দেশ সবই চালু হয়েছে। ইসলামী টিভিরও আমরা ইসলামী টিভিও চালু করার অনুমোদন দেওয়া হয়েছে, তারা হয়তো চালু করবে বা অন্যরা হয়তো আসেনি, তাদের যার যেভাবে হোক আমরা সবগুলো ওপেন করেছি। এবং আমাদের সরকারের নীতি বলা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করছি, কিন্তু কোনো কিছু বন্ধ করবো না আরবিট্রারি। যদি আমরা এই আমাদের কাছে যে দলিল আছে, আমাদের যে ট্যাক্স ফাইন্ডিং কমিশন হবে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখবো যে কোন সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে।
এটা আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে যে এই যে গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনের এই স্মৃতিটা জনগণের মনে জাগ্রত রাখা। এই সাংবাদিকতা থেকে শুরু করে আমাদের যে চলচ্চিত্র, আমাদের যে অধিদপ্তর আছে, ওদের ডকুমেন্টারি কাজ চলমান আছে, আমাদের এফডিসি থেকে ফিল্মের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করব গত 15 বছরের যে স্মৃতি আছে, ফেস্টিভ্যালের এই কালো অধ্যায় আছে, এটাকে যাতে জনগণের মধ্যে জাগ্রত রাখা যায় সেই চেষ্টা আমরা করবো। আর সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে, আমি কালকে বলেছি, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আমরা স্টেক হোল্ডারদের সাথে বসে বসে সংস্কার প্রস্তাবনাগুলো কাজ করার জন্য, যাতে এগুলো বাস্তবায়ন করা যায়, যাতে এগুলো জাস্ট পেপার ওয়ার্ক হিসেবে না থাকে, আমরা সেই চেষ্টা করব। এবং বিশেষ করে এই কথাটা এখানে অনেকেই বললেন, সাংবাদিকরা যাতে হচ্ছে স্বাবলম্বী হতে পারে, তারা যাতে তাদের যে বেতন আছে এই বেতন দিয়ে যাতে তাদের ফ্যামিলির মর্যাদার সাথে ফ্যামিলি চালাতে পারেন, আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যাতে হচ্ছে আর কখনোই এই সাংবাদিকদেরকে এই মাথা হেড কাউন্ট হিসাবে কিনে নেওয়া হয়। তো আপনাদের অনেক ধন্যবাদ।